বছরগুলোতে দেখছি আসলে ডিফিকাল্ট হয় দুইটা ক্লাস একসাথে নেওয়া, কারণ সময় পাওয়া যায় না, ক্লাসের সময় থাকে মাত্র 1.5 ঘন্টার 1 ঘন্টা 25 মিনিট অথবা 30 মিনিটের মতো। এই সময়টা আসলে সাফিসিয়েন্ট না ক্লাস নেওয়ার জন্য, যদি তোমাদেরকে বুঝে ক্লাস নিতে হয়। এবং তোমরা নিজেরাও দেখছো যে আসলে জুট পেস্টটাকে কত ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদেরকে পড়ানো হয়েছে। আসলে যেটা ইম্পর্টেন্ট এন্টোমোলজিতে, যে জিনিসগুলো আসলে ক্রিটিক্যাল অথবা যে জিনিসগুলোকে সিম্পলিফাই করলে তোমাদের লার্নিংটা আরো ভালো হবে, সেভাবে নেওয়ার চেষ্টা করছি, ধীরে ধীরে বোঝানোর চেষ্টা, যার জন্য আসলে এই ক্লাসটা আসলে ওই ক্লাসে শেষ করা সম্ভব হয় নাই। এরই পরিপ্রেক্ষিতে আমি আসলে এটাকে চেঞ্জ করছি যে এইবার আমি আইপিএমটা একসাথে নিব না। কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যাল লিখবা তখন জুট পেস্ট এবং আইপিএম কিন্তু একবারই লিখবা, কারণ একসাথে আমি সিগনেচার দিয়ে দিব, কারণ বারে বারে খাতা 2 বার 3 বার করার কোনো দরকার নাই, মানে মিনিমাম 2 বার করার দরকার নাই। একবারে একসাথেই সাধারণত জুট পেস্ট এবং আইপিএম দুইটা আলাদা আলাদা এক্সপেরিমেন্ট হিসাবে লিখে ফেলবা, লিখে একসাথে জমা দিবা। তো এখন যেটা আছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ এখন ওয়ার্ল্ড কিন্তু দিনে মানে অ্যাডভান্স যত হচ্ছে ততই কিন্তু তারা চেষ্টা করতেছে আসলে পেস্টিসাইড ফ্রি অথবা মিনিমাম অ্যামাউন্ট অফ পেস্টিসাইড ইউজিং ফর সাপ্রেশন অফ দ্য পেস্ট পপুলেশন। তো এইটাকে করার জন্য যে কাজটা ওরা করতেছে সেটা হলো আইপিএম এর দিকেই কিন্তু সাধারণত ওয়ার্ল্ড এখন কিন্তু ঝুঁকতেছে। এজন্য বিশ্বের বিভিন্ন দেশে তোমার এই জিনিসগুলোকে মডিফাই করতেছে, প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হচ্ছে কনসেপ্ট। তো যেটা হয়, তোমাদেরকে একটা জিনিস আমি শুরুতে বলি, আইপিএম এর যে আসলে আমাদের আমি স্লাইডটা শেয়ার করি, স্লাইডটা শেয়ার করি, আচ্ছা শেয়ারটা করি। স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে হবে? অ্যাটেন্ডেন্স তো তোমাদের এই যেটা আছে, তোমরা অবশ্য অনেকেই কিন্তু দেও নাই, তোমাদের আইডিটা দিতে হবে প্রথমে আইডিটা দিতে হবে, তারপর তোমাদের নামের অংশ লিখতে হবে। আমি তোমাদেরকে দাঁড়াও, এখানে নেম চেঞ্জের অপশনটা স্যার, চেঞ্জের অপশন, এটা বলতে অটোমেটিক্যালি এখানে তো আমি ওই অপশনটা, দাঁড়াও, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো হলো তো যেটা বলতেছিলাম সেটা হলো তোমার, আমরা যে থিওরিটা তোমাদেরকে লেভেল 3 তে নিয়েছিলাম, এই থিওরিটারে আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, যেহেতু ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টাল এন্টোমোলজি, এনভায়রনমেন্টাল এন্ড ইকোনমিক এন্টোমোলজি আমাদের তোমাদের কোর্স টাইটেল, সুতরাং সেটার আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন যেটা আমরা অ্যাপ্লাইড এন্টোমোলজির যে পার্টটা সাধারণত লেভেল 4 এ পড়ানো হয়, এজন্য আইপিএম এর ওই পার্টটাকে আমরা তোমাদের জন্য ইয়াতে নিয়ে গেছি, তোমাদের জন্য আমরা ফাইনাল ইয়ারে। তো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটা দিয়ে আমি আসলে কি বুঝি, ইন্টিগ্রেশন অফ পসিবল, তোমার হলো পসিবল and compatible with each other of pest management. Pest management এর আমি দুইটা কথা বলছি, একটা হলো কি কম্বিনেশন অফ পসিবল, যেগুলো আসলে সম্ভব, যে পেস্টের জন্য যে তোমার হলো আলাদা আলাদা তোমার ক্রপ এবং পেস্টের জন্য কিন্তু তোমার ইন্টিগ্রেশন অফ টেকটিক্স এর যে ইন্টিগ্রেশন হবে, এই জিনিসগুলো সাধারণত আলাদা হবে, এটা একটা ফ্যাক্টর। আর বলছে কম্পাটিবল, যেই জিনিসগুলো নিব এটার মধ্যে আসলে কম্পাটিবল কিনা সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তাহলে থিওরির যে পার্টটা আছে, থিওরির পার্টের যে অংশ, এই অংশ থেকেই আমরা সাধারণত প্র্যাকটিক্যালের যে ইমপ্লিকেশনের যে পার্টটা আছে এই পার্টটা তোমাদেরকে পড়াবো। অথবা স্যার আপনি কি কোনো স্লাইড শেয়ার দিয়েছেন? স্লাইড শেয়ার দেই নাই, দাঁড়াও, আচ্ছা স্লাইড শেয়ারটা করতে যাইয়ে ওইটা ওপেন করে শেয়ার দিচ্ছি, তারপর ওটা নিচ্ছে না, আমি দিচ্ছি, দাঁড়াও, স্লাইড শেয়ার মাত্র প্রথম স্লাইড, আচ্ছা এখন নিবে, আসছে স্লাইড শেয়ার তোমাদের আসছে? জি স্যার। এখন যেটা আছে, আমি যেটা বলতেছিলাম যে এটা হলো দুইটা জিনিস কিন্তু বলছি, কিছু কিছু জিনিস যদি তোমাদের খাতা থাকে লিখে নাও,
সেটা হলো যে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টে আমরা পেস্টকে ম্যানেজ করব বা ইন্টিগ্রেশন অফ সেভারাল টেকনিক্স, বাট এটা ক্রপ এবং পেস্ট অনুযায়ী কিন্তু আলাদা হবে, সবগুলো কিন্তু একরকম হবে না। তোমাদেরকে লেভেল 3 তে যেটা কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করো, লেভেল 3 তে যেটা তোমাদেরকে পড়ানো হয়েছিল যে কম্পোনেন্টস অফ আইপিএম যে 5টা পড়ানো হয়েছিল, এটা হলো মেজর কম্পোনেন্টস, এটা হলো ইন জেনারেল, কিন্তু সেটাকে একটা ক্রপকে মাথায় নিয়ে কিন্তু করা হয়েছিল, সেটা হলো রাইস। কারণ আমাদের দেশে এফএও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে আমাদের দেশে যে ডিএই আছে তারা দুইজনে মিলে তোমার হলো যে একটা একটা প্রজেক্ট আসছিল, ওই প্রজেক্টের মাধ্যমে তারা সাধারণত রাইস ক্রপের আইপিএম তোমার হলো যে তোমার একটা আইপিএম ডেভেলপ করছে, ওইটা আমরা কিন্তু তোমাদেরকে পড়াইছি, কিন্তু তোমাদের কনসেপ্টটা কিন্তু রং হয়ে গেছে, ক্লিয়ার হয় নাই। আমরা যখন ভাইভাতে জিজ্ঞাসা করি রাইট ডাউন দ্য কম্পোনেন্টস অফ আইপিএম, তখন তোমরা এই 5টা বলে ফেলো যে কালচারাল, মেকানিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, এগুলো বলো, এটা কোনো সমস্যা না। কিন্তু সেটাকে যদি আমরা যদি অন্য ক্রপ বলি যে ভেজিটেবলের আইপিএম বলো, ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বোরার, ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বোরার আইপিএম বলো, তখন কিন্তু তোমরা কালচারাল, মেকানিক্যাল, ফিজিক্যাল আমরা যেগুলো পড়াইছি এইটা এগুলা সাধারণত সবগুলা বলে ফেলো। আবার 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 আমরা যদি জিজ্ঞাসা করি যে তুমি রাইস উইবিলের আইপিএম বলো, তখন তোমরা কিন্তু বলে ফেলো যে কালচারাল, মেকানিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল। আরে রাইস উইবিল তো সাধারণত স্টোরড প্রোডাক্ট পেস্ট, তাই না? স্টোরড প্রোডাক্ট পেস্টে তোমার কালচারাল, মেকানিক্যাল, ফিজিক্যাল কোত্থেকে আসবে, জিনিসটা বুঝছো কিনা? কারণ এটা তো হইলো স্টোরে সাধারণত এটা আক্রমণ করে, এটাতে কালচারালের কিছু জিনিস আসতে পারে কালচারাল, কিন্তু মেকানিক্যাল কিছু জিনিস আসতে পারে, তোমার হইলো ফিজিক্যাল আসতে পারে, কিন্তু তোমার হইলো যে কেমিক্যাল আসতে পারে, এরপরে দেখা গেল যে বায়োলজিক্যাল কিছু আসতে পারে যদি আমাদের বায়োলজিক্যাল এজেন্ট থাকে, কিন্তু এগুলাকে মিলে না আর কেউ বলতে পারে না। কারণ একটা হলো ফিল্ড ক্রপ আর একটা হলো স্টোর প্রোডাক্ট পেস্ট, দুইটার ক্ষেত্রে তো একরকম হবে না, দুইটা দুই রকম হবে, ভিন্ন হবে। এই জিনিসগুলা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটা জিনিস কিন্তু খেয়াল করো, ফাইনাল ইয়ার যেহেতু আমাদের অ্যাপ্লাইড, সুতরাং 90% কোশ্চেনই তোমাকে এখান থেকে করা হবে। যে তুমি একটা পেস্ট বললা, পেস্টের আইপিএম বলো, তখন তোমাকে কিন্তু ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমরা এটার নাম দিচ্ছি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আমি গতকাল রাত্রেও এটা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। সো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট তার মানে কি, পেস্ট আমি যদি একটা ক্রপকে ধরি তাহলে সেইখানে পেস্ট বলতে কিন্তু এন্টোমোলজিক্যাল যে যে সমস্ত অর্গানিজম গুলো আছে এগুলোও আসবে, প্যাথোলজিক্যাল যে অর্গানিজম গুলো আছে সেগুলোও আসবে, কারণ ওগুলোও তো পেস্ট, তাই না? ডিজিজ গুলোও তো আমাদের পেস্ট। তো যে সমস্ত আইপিএম ইনস্টিটিউট গুলো আছে বিশ্বের মধ্যে যারা এই সমস্ত জিনিস নিয়ে ডিল করে, যে স্পেশালি তোমার আমেরিকাতে, আমি কালকে আমেরিকান একটা লিটারেচার দেখতেছিলাম, তারা কিন্তু ওই ইনস্টিটিউটে কিন্তু তোমার এন্টোমোলজিস্ট, প্যাথোলজিস্ট, তারপর মাইক্রোবায়োলজিস্ট এগুলা কিন্তু থাকে। তারপর জেনে তোমার হলো জিন স্পেশালিস্ট, যারা যারা জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং স্পেশালিস্ট থাকে। তো এগুলা কিন্তু ইনস্টিটিউটে থাকে, বাট আমরা তোমাদেরকে কিন্তু শুধুমাত্র এন্টোমোলজিক্যাল পার্টের অর্গানিজমটাকে শুধুমাত্র টেকনিকটা শেখাচ্ছি, জিনিসটা বুঝছো কিনা? সুতরাং তুমি যদি এর পরবর্তীতে যেই সাবজেক্টে তুমি এমএস করো তাহলে গ্রস আইডিয়াটা কিন্তু তোমার ওইখানে হবে। তুমি যদি প্যাথোলজিতে এমএস করো তাহলে প্যাথোলজিক্যাল যেই কাজ নিয়ে আছে তোমাকে, এজন্য এন্টোমোলজিক্যাল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যে টিম আছে, টিমের মধ্যে কিন্তু এন্টোমোলজিস্ট থাকে, প্যাথোলজিস্ট থাকে, বায়োলজিস্ট থাকে, তারপর প্লান্ট ব্রিডিং স্পেশালিস্ট থাকে, ঠিক আছে, এগ্রোনমিস্ট থাকে, হর্টিকালচারিস্ট থাকে। এজন্য সবাইকে নিয়ে কিন্তু একটা ইন্টিগ্রেশন অফ প্রোগ্রাম ডেভেলপ করে ইনস্টিটিউটে, এজন্য সব ধরনের স্পেশালিস্ট কিন্তু ওইখানে থাকে। তোমাদেরকে আমরা শুধুমাত্র এন্টোমোলজিক্যাল যে পার্টটা আছে এই এন্টোমোলজিক্যাল পার্টের ইনসেক্টের পার্টটা খেলে তোমাদের কনসেপ্ট দিতেছি। এই কনসেপ্টের উপরে বেসিস করে, যেহেতু এন্টোমোলজি ডিলস উইথ দ্য ইনসেক্টস, দ্য সায়েন্স অফ ইনসেক্টস, তুমি যদি প্যাথোলজিতে যাও তাহলে প্যাথোলজি, যদি তুমি এন্টোমোলজিতে আবার এমএস করো তাহলে এন্টোমোলজিক্যাল পার্টটাকে আরো ব্রডলি শেখানো হবে। এই ব্রডলি শেখানো হলে তোমাদের যে বেসিক কনসেপ্টটা হবে, এই বেসিক কনসেপ্টের উপরে বেসিস করেই কিন্তু তুমি আদার পার্ট গুলোকেও মোরলেস তুমি কিন্তু সলভ করতে পারবা। তো যেই জিনিসটা আমি আসলে বলার চেষ্টা করতেছি সেটা হইলো, আমরা এইখানে ইন্টিগ্রেশন অফ পেস্ট ম্যানেজমেন্টে আমরা শুধুমাত্র এন্টোমোলজিক্যাল পার্টটাকে তোমাদেরকে হাইলাইটেড করব। তো এখানে খুব বেশি অংশ আমরা পড়াবো না, থিওরি কিছু কিছু অংশ আমাদের কিন্তু। আচ্ছা, তোমাদেরকে আমি একটা স্লাইড শো দিচ্ছি, হ্যাঁ?
এইখানে যেটা ছিল, আমরা ইন্ট্রোডাকশনে কিছু জিনিসকে এইখানে তোমাদেরকে পড়াইছি, এটা এখানে পড়াবো না, কারণ এইখানে তোমাদের যে কথাগুলো কিন্তু আমি বলে ফেলছি। কারণ দেখো, ইনসেক্ট পেস্ট আছে, ডিজিজ আছে, রোডেন্ট আছে, আদার ভার্টিব্রেট পেস্ট আছে, মাইক্রো অর্গানিজমস আছে, এই সমস্ত জিনিসগুলো আসলে এখানে আসবে। এইখানে আমি অনেকগুলো স্লাইড হয়তো বা তোমাদেরকে দেখাবো, কিন্তু সবগুলো জিনিস এখানে আলোচনা করার দরকার নাই, মেজর অংশটাকে আমি আলোচনা করবো যেটা তোমাদের সাথে। এবং তোমাদের যে ইয়াটা আছে, তোমার ছবিটা একটু দেখাবো তোমাদেরকে, এটা লেভেল চেঞ্জ হয়তো বা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। সেটা হলো এই যে সাইলেন্ট স্প্রিং নামে একটা বই লেখছে এই ভদ্র মহিলা, তার নাম হলো রেসেল কার্সন। সাইলেন্ট স্প্রিং, সে ইউএসএ তে সাধারণত কতগুলো সিজনে সে দেখছে যে আসলে তোমার হইলো যে তোমার পাখি আসতেছে না, তারপর হলো একটা এলাকাতে পাখি আসতেছে না, তারপর এখানে যে স্ট্রিম আছে, জলধারা যে আছে, হ্রদ আছে, হ্রদে তোমার হলো তোমার মাছ মারা যাচ্ছে। তো পরে সে দেখলো যে এটা আসলে কারণটা কি, পরে দেখলো অর্গানিক ক্লোরিনেটে যে সমস্ত ইনসেক্টিসাইড গুলা তোমার 19 শতাব্দীর তোমার হলো বিংশ শতাব্দীর ইয়ার দিকে, প্রথম দিকে যখন হইলো যে তোমার অর্গানিক ক্লোরিনেটেড ইনসেক্টিসাইড গুলা তোমার ইয়া হয়েছে, তোমার হইলো যে আবিষ্কার হয়েছে, তখন থেকে কিন্তু এগুলার ব্যবহার বেশি হয়েছে। ব্যবহার বেশি হওয়ার কারণে কিন্তু পরিবেশের বিপর্যয় ঘটছে, এই জিনিসটা সে সাইলেন্ট স্প্রিং এর মধ্যে, এবং এই কনসেপ্ট থেকেই কিন্তু আইপিএম এর কনসেপ্টটা পৃথিবীতে ডেভেলপ করে। এগুলা তোমাদের লেভেল 3 তে পড়ানো হয়েছে। আমি যে জিনিসটা তোমাদেরকে হাইলাইট করব সেটা হলো এটা কনসেপ্ট নিয়ে যাব, এগুলা তোমাদের এই সেটা হলো আইপিএমটা কি। আইপিএমটা কি তোমরা নিজেরা জানো, তারপরেও আমি এইখান থেকে এই স্লাইডটা তোমাদেরকে পড়াবো। সেটা হলো আইপিএম হলো কি বলছে, সিস্টেম অফ প্লান্ট প্রোটেকশন which utilizes all suitable techniques to reduce and maintain pest population below the economic threshold level. এখানে কিন্তু ইকোনমিক থ্রেশহোল্ড, নট ইকোনমিক ইনজুরি লেভেল। কারণ ইনজুরি লেভেলে গেলে আমাদের আসলে তেমন কিছু করাই থাকে না। আর অনেক সময় আমাদের যদি হাই ভ্যালু ক্রপ হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় করি যাতে ফার্দার যাতে ইনফেস্টেশন না হয় ফর দ্য নেক্সট ক্রপ। তো এইখানে কিন্তু বলছি যে রিডিউস এন্ড মেইনটেইন দ্য পেস্ট পপুলেশন, একটা হলো রিডিউস করবে, কমাবে, আর একটা হলো মেইনটেইন করবে পেস্ট পপুলেশন। কারণ কি, কিছু কিছু ন্যাচারাল এনিমি আছে যেগুলো আমাদের পক্ষে প্রাকৃতিক শত্রু, যারা ন্যাচারে থাকে, তাদের খাবারের জন্য কিছু পেস্ট পপুলেশনকে আমাদের রাখতে হয়। এই জন্য আমরা সাধারণত বলছি, এজন্য আমরা বলছি যে সেটা হলো মেইনটেইন করি। এজন্য পেস্ট ম্যানেজমেন্ট আর পেস্ট কন্ট্রোলের মধ্যে কি পার্থক্য? পেস্ট ম্যানেজমেন্টে কিছু পপুলেশনকে মেইনটেইন করা হয়, আর পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে টোটালি ইরাডিকেট করা হয়, ইরাডিকেট। বোঝা গেছে কিনা? তাইলে এখন আমাদের বেসিক ইনফো আমরা বলছিলাম, তোমাদের প্র্যাকটিক্যাল শীট কিন্তু মাত্র দুই পৃষ্ঠার, সম্ভবত 2 পৃষ্ঠা অথবা 3 পৃষ্ঠা, ছোট, একদম ছোট। তো সেই ক্ষেত্রে যে জিনিসগুলো হাইলাইট, ওইখানে আমি ডেফিনেশন করছি। তারপরে আইপিএম বলতে আমরা বলছি সিলেকশন, ইন্টিগ্রেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ পেস্ট কন্ট্রোল বেসড অন দা predicted economic, ecological and sociological consequences. বলো স্যার, এই আইপিএম এর ডেফিনেশনটা যখন আমরা 3-1 এ থিওরিতে পড়ছিলাম, তখন তো এখানে বিলো দা ইআইএল দেয়া ছিল, তাহলে এখন কি এটা ইআইএল দেওয়া ছিল না? এটা তাহলে ভুল পড়ছে কোথাও, এটা ইটিএল সব সময়। আমি তো আজকে 5 বছর ধরে পড়াচ্ছি, কোনো সময় তো ইআইএল বলি নাই। স্যার ডেফিনেশনে দেয়া ছিল ইআইএল, এজন্য তাহলে হয়তো এটা ভুল হয়েছে, বুঝছো? যদি দেওয়া থাকে তাহলে তোমার রাইটিং মিস্টেক, অথবা তোমার কিন্তু ক্লাসে তো সব সময় অলওয়েজ যদি তুমি ক্লাস করে থাকো, কখনো ইআইএল বলা হয় নাই, ইটিএল সবসময় ইটিএলই বলা হয়েছে। স্পেসিফিক্যালি যখন আমি পড়াইছি তখন তো আমি এটার উপরে ব্যাখ্যাও করছি। আমার পরের দিকে কিন্তু ইটিএল এবং ইআইএল কিন্তু ডেফিনেশন আছে, সেখানে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করব। আমার একটা স্লাইড আছে, আমি কালকে রাতে 2টা স্লাইড যোগ করছি, ওখানে ইটিএল এবং ইআইএল। আমরা তো তোমাদেরকে আসলে থিওরিতে খুব বেশি পড়াই না। আমার যে আইপিএম এর নোট,
এই নোট হলো 7 পেজেস। আমি পরে আরো অ্যাডভান্স নলেজ নেওয়ার জন্য ইন্টারনেট ঘাইটা লিটারেচারকে আমি আরো কনসাইজ করছি। করার পরে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে গেছিলাম, তো ওইখান থেকে তাদের আইপিএম এর নোটটা আমি সংগ্রহ করছি। ওদের আইপিএম নোট যেটা স্টুডেন্টদেরকে স্যাররা দেয় সেটা হলো 22 পৃষ্ঠা, 22 পেজ। তার মানে আইপিএম এর কনসেপ্ট যদি তোমাকে নিতে হয়, অথচ তোমাদের জন্য আমরা অনলি 7 পেজ রেডি করছি। এর জন্য সবটা বলছে, একটা আইপিএম এর ক্লাস নিতে গেলে তোমার 3 থেকে 4 ঘন্টা দরকার যদি আমি সম্পূর্ণ আইপিএম তোমাকে বুঝাইতে যাই। কারণ আমরা দেখো তোমাদের সিলেবাসে কিন্তু আছে ভেজিটেবল, ফাইবার ক্রপ, গ্রেইন ক্রপ, সিরিয়াল ক্রপ এন্ড তিনটা না চারটার আইপিএম পড়ানোর কথা। সেইখানে আমরা শুধুমাত্র একটা পড়াই তোমাদের, যাতে পড়াটা কম হয় এবং কনসেপশনটা যাতে ক্লিয়ার হয়। তোমরা সিলেবাসটা যদি লক্ষ্য করো, ওইখানে কিন্তু শুধু সিরিয়াল ক্রপ বলা নাই, সেইখানে কিন্তু সিরিয়াল ক্রপের সাথে ফাইবার ক্রপ বলা আছে, ভেজিটেবল বলা আছে, এবং আরেকটা কি জানি আছে, আমার এই মুহূর্তে মনে নাই। সিলেবাসটা যেহেতু আমার কাছে নাই, 3টা না 4টা জিনিস আছে। তো কিন্তু আমরা তোমাদেরকে শুধুমাত্র, যেহেতু স্টেবল ফুড অফ রাইস, আমাদের দেশের প্রধান খাবার হলো ভাত, এই জন্য আমরা সাধারণত যে সিরিয়াল ক্রপ হিসেবে রাইসের আইপিএমটা তোমাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, বোঝা গেছে কিনা? কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে ওইখানে যে কোন পেস্টের ক্ষেত্রে কোন জিনিসটা আসবে সেইখানে কিন্তু আমরা বলার চেষ্টা করব। ঠিক আছে, তো এইটা বোধহয় তোমার একটু, তুমি আবার নোটটা একটু দেখো তো, যদি তোমার এরকম হয় তাইলে আমার কাছে একটু অফিসে আমাকে দেখাইও যে এরকম তো হওয়ার কথা না, হয়তো বা কেন হয়েছে, কারণ এটা তো কনসেপশনটা আসলে তোমার সমস্যা হয়ে যাবে, এটা তো একটা বিরাট রং কনসেপ্ট হয়ে যাবে তখন। এনিওয়ে যদি এরকম হয় তাহলে তুমি আমাকে একটু দেখাইও অফিসে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাইলে আমারও এটা তাহলে কারেকশন করা খুব সহজ হবে যদি এরকম হয়ে থাকে। এনিওয়ে, তাহলে যদি নাও হয় তাও দেখাইও, কিন্তু কিন্তু তাহলে আমি কনসেপশনটা বলতে পারবো যে না, নোটটা ঠিক আছে। তুমি যদি এটা ভুলটা যদি ধরে না দাও, তাহলে দেখা যাবে যে এটা ভুলেই থেকে যাবে, ছাত্ররা যদি এটা নিয়ে যায় সবসময় ভুলের মধ্যেই যে থাকবে। প্র্যাকটিক্যাল শিটটা প্রোভাইড করা হয়েছে ওখানে স্যার ইআইএল আছে, ইকোনমিক ইনজুরি লেভেল। প্র্যাকটিক্যাল শিটটা জি স্যার। যেটা দেওয়া হয়েছে, জি আচ্ছা এটা আমি দেখবো না, তাহলে আমার কাছে এই মুহূর্তে অবশ্য নাই। এনিওয়ে, তারপরে যে জিনিসটা বলা হয়েছে দেখো, সেটা হলো আইপিএম হলো একটা সিলেকশন। কি সিলেকশন? সেটা হলো আইপিএম যে টেকনিক গুলো আছে, কম্পোনেন্টস গুলো আছে, এগুলা থেকে আমি সিলেকশন করব, ইন্টিগ্রেশন। তারপরে এগুলাকে ইন্টিগ্রেট করব, মানে কোনটা কোনটা আমি নিতে পারি। আর ইমপ্লিমেন্টেশন অফ দ্য পেস্ট কন্ট্রোল, আলটিমেটলি আমার কি পেস্ট কন্ট্রোলটা হবে বেসড অন দ্য প্রেডিক্টেড ইকোনমিক, সেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে, ইকোলজিক্যাল সেফ হবে এবং সোশিও ইকোলজিক্যাল কনসিকুয়েন্স। সোশিও ইকোলজি কিন্তু হ্যাম্পার করবে না। দেখা গেল আমি একটা আইপিএম করতে গেলাম, কিন্তু এটা এমন একটা পদ্ধতি আমি দিতে গেলাম, সেটা হলো যে ওই লোকালিটির জন্য আসলে এটা তোমার হলো একটা ডিস্টারবেন্স তৈরি করবে। তাহলে এই জিনিসগুলাকে আমাকে কিন্তু মাথায় নিয়ে তারপর কাজ করতে হবে। যেমন যে আমরা যদি এফিডের ইয়া করি, অনেক সময় তোমার, হ্যাঁ বলো। স্যার আমার কাছে ওই মানে ইয়ের শিটটা আছে, বাট ওখানেও স্যার লেখা দেখলাম যে বিলো ইকোনমিক ইনজুরি লেভেল লেখা আছে ওখানে। আচ্ছা, তাহলে ওদের এটা ভুল হয়েছে, বুঝছো? আমি ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের যখন নোট দিব তখন ওই হয়তো বা আগের ভার্সনটা রয়ে গেছিল, তোমার সেটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এনিওয়ে, তোমরা একটু কারেকশন করে নাও, এটা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলেই হবে, কারণ ইকোনমিক ইনজুরি লেভেলে গেলে তো আমাদের ওই ক্রপকে আর কিন্তু সেভ করে কোনো লাভ নাই। তবে আমি যেই জিনিসটা বলছি তোমাদের, এইটা কিন্তু আমরা অনেক সময় ভাইভাতে ধরি। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আইপিএম এর দিকেই আমরা কিন্তু এখন আগাচ্ছি। সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের দিকে আগাচ্ছে। যেহেতু তোমার হলো আমাদের টক্সিকেন গুলা, যেগুলো আমরা কেমিক্যাল ব্যবহার করি, এগুলো হাইলি হ্যাজার্ডাস থাকে। এগুলার কিছু কিছু আছে, তোমরা জানো কিনা, রিসেন্ট আমরা গত 2 মাস আগে তোমার এফআর একটা ট্রেনিং, আমি ট্রেনার ছিলাম, আমি ফেসবুকেও ছবিগুলো তোমার হলো শেয়ার করছি। সেখানে আমরা দেখছি হাইলি হ্যাজার্ডাস পেস্টিসাইড, আমরা যে পেস্টিসাইড গুলো ব্যবহার করি তার মধ্যে 23 হাইলি হ্যাজার্ডাস পেস্টিসাইড অলরেডি আমাদের দেশে। আমরা কিন্তু ভাইভাতে এগুলো ধরি, ঠিক আছে, গল্প করতেছি মনে হচ্ছে, কিন্তু তোমাদের ভাইভাতে কিন্তু কোশ্চেন গুলার অ্যান্সার দিতে হবে। বাংলাদেশে হাইলি হ্যাজার্ডাস পেস্টিসাইডের অলরেডি আইডেন্টিফাইড পেস্টিসাইড হলো 23, যেটা আমরা কেউ জানি না, ঠিক আছে। আর যেটা হলো ডার্টি ডজন,
অর্গানোক্লোরিনেটেড যে সমস্ত পেস্টিসাইড গুলো আছে এগুলো বহু আগে, যেটা হলো পপস বলে, অর্গানিক পপস, পারসিস্টেন্স অর্গানিক পেস্টিসাইড, পিওপি, পপস, এগুলা কিন্তু ভাইবার কোশ্চেন, বুঝছো? এজন্য আমি তোমাদের ক্লাসে বলছি না, যাকে ইনসেক্টিসাইড ধরা হইলো সে কিন্তু ধ্বংস হইলো। তো সেটা হইলো এই যে পপস গুলা আছে এগুলা কিন্তু 12টা, আর এগুলা ম্যাক্সিমামে হইলো অর্গানোক্লোরিনেটেড পেস্টিসাইড। আমাদের দেশে কিছু কিছু খুবই সীমিত পরিসরে ব্যবহৃত হয়। এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না, বিশেষ করে হর্টিকালচারে যখন ভেজিটেবল গুলো করা হয় একটা অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইড আছে যেটা তোমার মাটিকে শোধন করার জন্য, সয়েলকে তোমার হইলো যে ইনসেক্ট ফ্রি করার জন্য, ইনসেক্ট এবং মাইক্রো অর্গানিজম যে সমস্ত নেমাটোড গুলা থাকে এগুলাকে ফ্রি করার জন্য একটা অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইড ব্যবহৃত হয়। এটা ব্যান্ড, এটা আসলে ব্যান্ড, কিন্তু তারপরেও এটা ব্যবহৃত হয়। আমাদের দেশে কিছু কিছু পাওয়া যায় খুবই সীমিত পরিসরে। আর অর্গানোক্লোরিনেটেড পেস্টিসাইড গুলা অর্গানোক্লোরিনেটেড, আমি কিন্তু বলতেছি ক্লোরিনেটেড, মনে রেখো কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এগুলো ট্রেনিং থেকে বলতেছি। আমি কি গত বছর তোমার এফএর একটা ওয়ার্কশপে গেছিলাম, 6 দিনের একটা ওয়ার্কশপ ছিল আমাদের, সেইটা চিটাঙ্গে। সেইখানে তোমাদেরকে যে সমস্ত অবসোলেট পেস্টিসাইড যেগুলো আছে, অবসোলিউট পেস্টিসাইড যেগুলো অপ্রচলিত পেস্টিসাইড, এখন আমাদের দেশে ব্যবহৃত হয় না, বিশ্বের কোথাও ব্যবহৃত হয় না, কিন্তু কোনো কোনো জায়গায় ব্যবহৃত হয়। যেমন আমাদের একটা আছে অর্গানোক্লোরিনেটেড পেস্টিসাইড ডিডিটি, কিন্তু আমাদের দেশে একটা বিরাট লট ছিল, 5 টনের একটা লট ছিল। ওই লটটা আমরা ফ্রান্সে পাঠাই, এটাকে মোটামুটি আমাদের সরকার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে, সেটা হলো যে ডিডিটি ফ্রি বাংলাদেশ। তারপরেও কিছু কিছু ডিডিটি আমাদের দেশে পাওয়া যায় চোরাই পথে, ইন্ডিয়া থেকে চলে আসে, আমাদের যে বর্ডার গুলো মায়ানমার থেকে চলে আসে। এনিওয়ে, তো সেটাতে যেটা হইছে সেটা হইলো বিশ্বের কিছু কিছু দেশে, যেমন হলো সাউথ আমেরিকার কিছু কিছু দেশে এখনো কিন্তু তোমার অবসোলেট পেস্টিসাইড হিসেবে ডিডিটি অথবা আদার যে সমস্ত অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইড গুলো আছে এগুলা কিন্তু পাওয়া যায়, কিন্তু এগুলোর ব্যবহার এখন খুবই সীমিত। তো এখন এই জিনিসটা বলতেছিলাম যে সোসিওলজিক্যাল কনসিকুয়েন্সটা জিনিসটা কি আসলে। যেমন আমরা এফেক্টিভ দেওয়ানোর জন্য অনেক সময় কি করি, অনেক সময় কিছু কিছু এলাকায় তোমার হইলো যে ছাই দেওয়া হয়, তারপর হইলো যে তোমার গোবর দেওয়া হয়, কিন্তু গোবরটা অনেকে কিন্তু নিতে চায় না, কারণ হিন্দুদের ক্ষেত্রে অনেক সময় একটা সোসিওলজিক্যাল ডিস্টারবেন্স তৈরি করে। কে শুধু কমায় নিয়ে আসবে না, পাশাপাশি যে কাজটা করবে অ্যাডভার্স সাইড ইফেক্ট কেও কিন্তু মিনিমাইজ করবে। এটা হলো ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, যাতে আমার এনভায়রনমেন্ট উইদাউট হার্মিং টু দ্য এনভায়রনমেন্ট। তারপরে যেটা আছে সেটা হলো অনেক কথা একটা স্লাইডের মধ্যে, আমি তোমাদেরকে বলছি যে আইপিএম পড়াইলে 3 ঘন্টা লাগবে, যদি আমি ফুল কনসেপ্ট দিতে যাই তোমাদেরকে আইপিএম এর, তাইলে 3 থেকে 4 ঘন্টা দরকার। এজন্য একটা স্লাইডের উপরে প্রায় চলে গেল আমাদের কয় মিনিট গেল, আমাদের প্রায় 20 মিনিট 21 মিনিট চলে গেছে দুইটা স্লাইডের উপরে। তো এনিওয়ে, তো আমি যদি বলি যে বেসিক থট অফ আইপিএম টা কি, ইজ দ্যাট নো সিঙ্গেল কন্ট্রোল মেথড উইল বি সাকসেসফুল। এখানে সিঙ্গেল কন্ট্রোল মেথড হবে না। আর আইপিএম therefore an integration of physical, mechanical, biological, cultural, chemical method to a cohesive system designed to provide long term protection. আমাদের আইপিএম এর সবচেয়ে হলো কি, দিস ইজ দ্য সাস্টেনেবল পেস্ট ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য সাস্টেনেবল পেস্ট ম্যানেজমেন্ট। কি বলছি? সাস্টেনেবল পেস্ট ম্যানেজমেন্ট। কারণ কি, আমি যে টেকনিক্সটা ডেভেলপ করি সেটা লং টার্ম প্রোটেকশন দিয়ে থাকে, লং টার্ম প্রোটেকশন দেয়। আইপিএম ডিসকারেজ করে কাকে? কমার্শিয়াল এক্সপেন্সিভ কেমিক্যাল কন্ট্রোল এন্ড এমফাসাইজেস অন ইন্টারসিস্টেম অ্যাপ্রোচ বেসড অন দ্য ইকোসিস্টেম অ্যাজ দ্য ম্যানেজমেন্ট ইউনিট। তাহলে আমাদের আইপিএম দুইটা, একটাকে ডিসকারেজ করে একটাকে তোমার এমফাসাইজ দেয়। কি ডিসকারেজ করে? এক্সপেন্সিভ কেমিক্যাল কন্ট্রোলকে ডিসকারেজ করে। তার মানে কি? তার মানে যে আমি ডিসকারেজ করে কিন্তু ব্যবহার করব না, এটা কিন্তু বোঝায় না। এটা কিন্তু একটা রং কনসেপ্ট তোমাদের, যে আইপিএম মানে আমি কেমিক্যাল ব্যবহার করবো না তা না, আমি সর্বশেষ পন্থা হিসেবে কেমিক্যাল ব্যবহার করব, কিন্তু সেটাতে আমি যত কম ব্যবহার করা যায় সেটা আমি চেষ্টা করব। 3টা কনসেপ্ট আছে, 3টা কনসেপ্টের উপরে বেসিস করে আমরা সাধারণত তোমার
এই কথা বলতেছো কেন নুসরাত? এই দাঁড়াও তো নুসরাত কথা বলতেছে, তুমি মিউট করে দাও ইয়াটা, তুমি তোমার স্পিকারটা মিউট করো নুসরাত। আচ্ছা, এখন যেটা এমফাসাইজ করে কেন অন ইন্টার সিস্টেম বেসড অন ইকোসিস্টেম অ্যাজ দ্য ম্যানেজমেন্ট ইউনিট, আমাদেরকে ইকোসিস্টেম এবং এনভায়রনমেন্টকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হলো সবচেয়ে ভাইটাল জিনিস। এখানে সো আইপিএম যদি আমি বলি ইউজিং মাল্টিপল মেথডস, আমি যদি সংক্ষেপ করি সিস্টেম ইউজিং মাল্টিপল মেথড, ডিসিশন মেকিং প্রসেস, আমাদেরকে ডিসিশন নিতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর কস্ট ইফেক্টিভ প্রসেস, তারপর ইন এ ওয়ার্ড যদি আইপিএম ইজ এ প্রবলেম সলভিং টেকনোলজি, প্রবলেমকে আমি সলভ করব, তারপর ওই যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে মাল্টিপল টেকনিক্স ব্যবহার করব যেগুলোর সাথে আসলে তোমার হলো কম্পাটিবল হবে, এই মেথডগুলো আমি সাধারণত নিব। অবজেক্টিভস অফ আইপিএম এর মধ্যে টু main objectives are to reduce the use of synthetic insecticide or pesticide to manage the pest and environment. aims হলো আমার হলো যে কি এমন ভাবে ফার্মার্স কে আমি গড়ে তুলবো যাতে তারা গ্রো হেলদি ক্রপ নিজেরাই এবল হয় টু গ্রো হেলদি ক্রপস, ইনক্রিজ ফার্ম আউটপুটস এন্ড ইনকাম in a sustainable basis while improving the environment and community health. এই জিনিসটাকে আমার এটা হলো aims, targets or goals. তারপর হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আমাদের এখানে পার্ট না। এলিমেন্টস এর মধ্যে আমি এই জিনিসগুলো তোমাদেরকে ইন ডিটেইলস পড়াবো না, শুধু নামটা বলে যাই। সেটা হলো আমাদের একটা এলিমেন্ট ছিল রাইসের ক্ষেত্রে গ্রোয়িং রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস, এখানে আমরা BR14 দেখছি থ্রিপস এর ক্ষেত্রে। আর আমি যদি ওই যে বলছি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আইপিএম, সুতরাং ব্লাস্টও কিন্তু এখানে চলে আসছে। ইনসেক্ট পড়াইলেও ব্লাস্ট চলে আসছে কেন, যেহেতু পেস্ট, আমার ব্লাস্টের যে প্যাথোজেন এটাও তো পেস্ট, যদিও সেটা আইপিএম পিএলপি তে তোমাদের পড়ানো হয় প্যাথোলজিতে, কিন্তু এখানে চলে আসছে। তো BR14 যেটা, এটার পপুলার নেম হলো তোমরা জানো কিনা গাজি। এই গাজি ধানটাতে তোমার হলো তোমার থ্রিপস অ্যাটাক করতে পারে না, এন্ড ব্লাস্ট এটা হলো রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, ব্লাস্ট এটাতে হয় না। এটা আর BR1 যেটা আছে এটা টুংরু ডিজিজ এন্ড স্টেম বোরার, আমাদের একটা মেজর পেস্ট হলো রাইস স্টেম বোরার। 11 যেটা আছে সেটা হলো ব্লাস্ট এন্ড রেস্টিক ডিজিজ, দুইটাই আসলে ডিজিজের ক্ষেত্রে BR11টা। তাহলে BR1 এবং BR14 এই দুইটা হলো আমাদের এন্টোমোলজির ক্ষেত্রে টুংরো ডিজিজ এন্ড স্টেম বোরারস, আর থ্রিপস এর ক্ষেত্রে সাধারণত এটা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। 2 নম্বরে যা দেখো, এই জিনিসগুলো তোমাদেরকে আমি কেন একটু বলে যাচ্ছি, সেটা হলো ওই যে তোমাদের ডেভেলপমেন্ট অফ আইপিএম প্রোগ্রাম, ওইখানে কিন্তু তোমার কালচারাল মেকানিক্যাল ফিজিক্যাল যে জিনিসগুলো আসবে সেগুলো তো থাকবেই, আর পাশাপাশি যেটা আছে সেটা হলো মডার্ন কালিব্রেশন প্রসিডিউরস। অনেকে মডার্ন কালিব্রেশন প্রসিডিউরস অনেকে বলে যে কালচারাল ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, কারণ এখানে ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহার করা হবে, কন্ট্রোলিং উইড হোস্টকে সাধারণত, কারণ উইডও কিন্তু পেস্ট তোমরা জানো। প্রপার ওয়াটার ম্যানেজমেন্ট করব, ঠিক আছে, ট্রান্সপ্লান্টিং অফ সিডলিং ইন রোজে করব, মেইনটেইনিং প্রপার স্পেসিং এন্ড আদার মডার্ন টেকনিক্স, এগুলো অনেকে কালচারাল বলে, যেগুলো আমরা সাধারণত করে থাকি। তারপর ধরো 3 নম্বরে আমাদের আছে মেকানিক্যাল কন্ট্রোল, এখানে সুইপিং হ্যান্ড নেটস, এখানে লাইট ট্রেপ ব্যবহার করা হয়, তারপর ক্লিপিং করা হয়, তারপর ড্রেসিং এগ মাসেস, এখানে অনেকগুলো আছে। তোমরা জানো কিনা মেকানিক্যাল কন্ট্রোল মেজার্স, আমরা বাইরে ছাত্রদেরকে জিজ্ঞাসা করি, সেটা হলো কয়টা মেকানিক্যাল কন্ট্রোল মেজার্স আছে আমাদের পেস্টকে দমন করার জন্য। সবগুলা মেকানিক্যাল কন্ট্রোল মেজার কিন্তু সবগুলা পেস্টের জন্য না, আমি শুরুতেই তোমাদের বলছি যে আমার 22টা মেকানিক্যাল কন্ট্রোল মেথড আছে পেস্টকে দমনের জন্য। তার মধ্যে দেখা যায় যে আমি যদি স্টেম বোরার দেই অথবা এই যে রাইসিস সুইপিং হ্যান্ড নেটস, এটা একটা। আমাদের লাইট ট্রেপ গুলা কখন, লেপিডোপ্টেরন পেস্ট যদি হয়, রাইসিস পার ক্ষেত্রে লাইট ট্রেপ হবে না কাজ। তাহলে জিনিসটা বলছো কিনা, মেকানিক্যাল 22টা কিন্তু 22টা একই প্রকার ক্ষেত্রে হবে না, একই প্রকার ক্ষেত্রে 2টা অথবা 3টা অথবা 5টা হইতে পারে। এই যে ক্লিপিং, এখানে এই যে তোমার ক্লিপিং আমরা সাধারণত করি হলো রাইসিস পার ক্ষেত্রে যখন সিডলিং পার্টে থাকে, ঠিক আছে। ডেস্ট্রিং এগ মাসেস এটা সাধারণত কমন, এটা ম্যাক্সিমাম পেস্টের ক্ষেত্রে করা হয়, স্পেশালি লেপিডোপ্টেরন পেস্টের ক্ষেত্রে তোমাদেরকে আমরা পড়াইছি। যদি সেটা যদি তোমার মাছ আকারে থাকে তাইলে আমরা ডেস্ট্রিং এগ মাস আমাদের জন্য খুব হেল্পফুল। তোমাদের যে পড়াইছিলাম জুটেরি ক্যাটারপিলার, সে যে 400 থেকে 1000 ডিম দেয়, তাহলে আমি যদি 1000 ডিমের একটা গাদা নিয়ে আসি তাহলে 1000 পোকা কিন্তু আমি দমন করে ফেললাম। সো সেই ক্ষেত্রে হবে ডেস্ট্রিং এগ মাস আইপিএম এর একটা মেকানিক্যাল কন্ট্রোল মেজার্স। তাহলে টোটাল কয়টা, টোটাল 22। তারপর 3 নম্বরে আমাদের বায়োলজিক্যাল কন্ট্রোল মেজার্স, 4 নম্বরে
তো বায়োলজিক্যাল কন্ট্রোল মেজার্স এর মধ্যে আমাদের এই কয়েকটা এখানে দেওয়া হয়েছে, আসলে আরো আছে। এখানে স্পাইডার আছে, ওয়াস্প আছে, ফ্রক্স আছে, লেডিবার্ড ক্যারাবেট বিটেল আছে। সরি, ইউজিং কেমিক্যাল কন্ট্রোল মেথড এট লাস্ট, এই যে দেখো সবার শেষে কিন্তু লেখা আছে এট লাস্ট, সবার শেষে কিন্তু লেখা আছে সর্বশেষ পন্থা হিসেবে আমরা কেমিক্যাল মেথড। এন্ড কেমিক্যাল মেথড ব্যবহার করার আগে আমাদের যে কাজটা করা লাগবে, দেখো কেমিক্যাল কন্ট্রোল, এই জিনিসটা আমি একটু ভালো করে তোমাদের বলি, এই কনসেপ্টটা কিন্তু অনেক রং কনসেপ্ট থাকে। কেমিক্যাল কন্ট্রোল মে বি ইউজড when there is no alternative effective control measures। দেখো, where there is no effective control measures, alternative effective control measures, এখানে বলে নাই no alternative control measures, কিন্তু বলে নাই যে অল্টারনেটিভ আমার দেখা গেছে কেমিক্যাল কন্ট্রোল ছাড়া উপায় নাই, কিন্তু সেটা হলো যে মেথডটা সেটা যদি ইফেক্টিভ হয় তাহলে কিন্তু আমি আবার কেমিক্যাল ব্যবহার করব না। তার মানে অল্টারনেটিভ ইফেক্টিভ কন্ট্রোল মেজার্স, যে মেজার্সটা আছে এই মেজার্সটা আমাদের ইফেক্টিভ যদি না পাওয়া যায় তখন সর্বশেষ পন্থা হিসেবে আমরা কেমিক্যাল কন্ট্রোল মেথড ব্যবহার করব। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হয় সেটা হলো এটা মনিটরিং করা লাগে, ঠিক আছে? মনিটরিং করা ইট নেসেসারি টু সার্ভে, মনিটরিংটা বাই সার্ভে। মনিটরিং আমরা সাধারণত পেস্ট পপুলেশনকে মনিটরিং করি বাই সার্ভে। এটা কিন্তু তোমার ডেভেলপমেন্ট অফ পেস্ট, আমাদের যে কনসেপ্টটা ডেভেলপমেন্ট অফ এন আইপিএম প্রোগ্রাম, আমাদের যে স্টাডি অন ডেভেলপমেন্ট অফ এন আইপিএম প্রোগ্রাম, ওই যে তোমাদের ইয়াতে লেখা আছে শীটটাতে যেটা দেওয়া আছে ওইটাই তোমরা লিখবা। তো ওইখানে কিন্তু ওইটা আছে যে সার্ভে করব আমরা পেস্ট পপুলেশন, সার্ভে করব আমরা মনিটরিংটা করব সার্ভের মাধ্যমে, সেটাতে আমরা উপকারী পোকার সংখ্যাও জানবো, তারপরে আমরা ডিসিশন নিব, ঠিক আছে? এখন ইট ইজ নেসেসারি টু সার্ভে ইউজফুল এন্ড রেস্ট্রিক্টিভ পেস্ট পপুলেশন বিফোর অ্যাপ্লাইং কেমিক্যাল মেথড অফ কন্ট্রোল। এই সার্ভেটা আমি কেন করি? কারণ আমি উপকারী এবং অপকারী পোকার সংখ্যাকে জানি, জানি না অপকারী পোকার সংখ্যার, অপকারী নট উপকারী, আমি কিন্তু উপকারী বলতেছি না, অপকারী পোকার সংখ্যার উপরে বেসিস করে আমরা ইটিএল নির্ণয় করব, ইটিএল এবং ইআইএল। তাহলে ইটিএল নির্ণয় করলে আমরা, তোমরা যখন ডক্টর ফুয়াদ স্যার তোমাদেরকে পড়াইছে রাইসের ক্ষেত্রে যে ইটিএল রাইস পেস্ট যখন পড়াইছে তোমাদের এই বছর অবশ্য নিজাম স্যার পড়াইছে নাকি? নিজাম স্যার পড়াইছে বোধহয় তোমাদের রাইস পেস্ট। জি স্যার, নিজাম স্যার রাইস পেস্ট করেছেন। আচ্ছা, হয়তো ওইখানে তো আমার ইটিএল আছে, বুঝছো? ইটিএল পোকার ইটিএল ইকোনমি থ্রেশহোল্ড লেভেল আছে। তো ইটিএল যেটা আছে এবং ইআইএল যেটা আছে, ইটিএলটা আমরা সাধারণত নির্ণয় করি আমাদের পেস্টে, আমি কোন পেস্টকে দমনের জন্য ইনসেকটিসাইড ব্যবহার করব কি করব না সেটা নির্ভর করবে ইটিএল এর উপর। আমাকে আগে ইটিএল নির্ণয় করতে হবে, আর ইটিএল নির্ণয় করতে গেলে আমাদের মনিটরিং করতে হবে, মনিটরিং বাই সার্ভে। সার্ভে দিয়ে আমরা দুইটা জিনিস, আমি সামারি করতেছি, দেখো সার্ভে দিয়ে আমরা দুইটা জিনিসকে করি, একটা হলো কি, সার্ভে দিয়ে আমরা দুইটা জিনিসকে করি, এক হলো কি আমরা ক্ষতিকর পোকার সংখ্যা জানি, এটা দেয়া থেকে আমরা ইটিএল নির্ণয় করি, আর হলো আমরা উপকারী পোকার সংখ্যা জানি, যদি হয় তাহলে আমাদের কিন্তু কনসাসলি পেস্টিসাইড স্প্রে করতে হবে, কারণ দিস ইজ দ্য ন্যাচারাল এনিমি অফ দ্য পেস্ট ইন নেচার, নেচারেই থাকে, এদেরকে আমাদের সেভ করতে হবে, সুতরাং এটা মাথায় নিয়ে কিন্তু আমাদের পেস্টিসাইডকে আমাদের স্প্রে করতে হবে। তাহলে ইটিএলটা কি? ইটিএল দি পেস্ট ডেন্সিটি at which control measure should be done applied to prevent an increasing pest population from reaching economic injury level। হচ্ছে ইকোনমি ইনজুরি লেভেল কথাটা পরে আসছে, কিন্তু এটা কেন আসছে বলছে প্রিভেন্ট করতে হবে ওই ইকোনমি ইনজুরি লেভেলে না যাওয়ার জন্য। এজন্য ইটিএল এর আরেকটা নাম আছে, বলতে পারবা কি? আপনাদেরকে আমি বলছি কিন্তু ক্লাস নেওয়ার সময়, অ্যাকশন থ্রেশহোল্ড। অ্যাকশন থ্রেশহোল্ড আমরা অনেক সময় ভাইভাতে ধরি এটা, কারণ আমরা অ্যাকশন কখন নেই? অ্যাকশন নেই যখন পোকা ইটিএল এ চলে ইটিএল লেভেলে যখন চলে আসে তখনই আমরা সাধারণত ইনসেক্টিসাইড স্প্রে করি, এজন্য ইটিএল এর আরেক নাম হলো অ্যাকশন থ্রেশহোল্ড, ঠিক আছে? আর ইআইএলটা কি? লোয়েস্ট নাম্বার অফ ইনসেক্ট, লোয়েস্ট পপুলেশন ডেনসিটি দ্যাট উইল কজ ইকোনমিক ড্যামেজ, যেটার একটা পোকাও যদি বেশি হয় তাহলে কিন্তু ইকোনমিক ড্যামেজ হয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার কিনা? এটাকে বলছি আমরা ইআইএল। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে ইটিএল, আর ইআইএল এ গেলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, ঠিক আছে? এটা যেহেতু তোমার হলো করেসপন্ডিং তোমার টার্ম চলে আসে, এজন্য জিনিসটা আমি ক্লিয়ার করলাম। তোমরা কি বুঝতেছো কিছু? আচ্ছা, প্রিন্সিপাল এখানে আমাদের দরকার নাই,
আমাদের কম্পোনেন্টসটা দরকার ছিল। এইটা তোমরা একটু লেখো যদি তোমাদের খাতা কলম থাকে, আমাদের আইপিএম প্রোগ্রাম কিভাবে আমি ডেভেলপ করব। তোমরা এখান থেকে পাস করার পরে কেউ যদি এনজিওতে ঢুকো অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ঢুকো অথবা বিদেশি কোম্পানিতে ঢুকো, তারা সাধারণত এখন কিন্তু তোমার পরিবেশ নিয়ে, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট রেজিলিয়েন্স, এগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা নিয়ে একটা মেজর কনসার্ন। তোমাদেরকে বলতে পারে যে একটা আইপিএম প্রোগ্রাম ডেভেলপ করো ভেজিটেবলের জন্য, একটা রাইসের জন্য, একটা এটার জন্য, একটা সেটার জন্য। সো তোমাদেরকে কিন্তু এখন হলো স্টেপস ইনভলভ ইন এস্টাবলিশিং এন আইপিএম প্রোগ্রাম। আইপিএম প্রোগ্রামকে আমরা কিভাবে এস্টাবলিশ করব, ডেভেলপ করব, সেটা এখানে স্টেজ 1। ধরো তোমার পোস্টিং হলো সাউথে, সাতক্ষীরা। সাতক্ষীরা হলো সাগরের কাছাকাছি, তাই না? সেখানে আছে লবণাক্ত পানি, সুতরাং এগুলো জিনিসকে কিন্তু তোমাদের কনসিডার করতে হবে। এজন্য বলছে প্রথমে আমাকে ডিফাইন দ্য ইকোসিস্টেম। আমাকে যদি সাগরের কাছাকাছি দেয়, তাহলে সাগরের আছে লবণাক্ত পানি, লবণাক্ত পানির কি প্রভাব আছে এখানে ক্রপের উপরে, সেই জিনিস কিন্তু আমার মাথায় নিতে হবে। এজন্য দেখো, ডিফাইন দ্য ইকোসিস্টেম, দ্যাট মিনস এ ফিল্ড, এ ফার্ম, এ রিজিয়ন এন্ড এ কান্ট্রি। Also define the pest complex and the predator complex that is present. এটা হলো স্টেজ 1 আমার। প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইকোসিস্টেমকে ডিফাইন করতে হবে। আমি আসলে কি উত্তরাঞ্চলে আছি না দক্ষিণাঞ্চলে আছি না মধ্যাঞ্চলে আছি না দেশের বাইরে আছি, অর্থাৎ যেখানে তুমি আছো সেখানে সারাউন্ডিং ইকোসিস্টেম কি আছে। যেমন সেই সাতক্ষীরা তোমাদের যদি বলি, তাহলে সেখানে সাতক্ষীরাতে কি, সেটা সাগরের কাছাকাছি তোমার এই যে স্যালাইন ওয়াটার আছে, সুতরাং ক্রপ যেগুলো হবে সেগুলো স্যালাইনের একটা কিন্তু প্রভাব থাকবে, সুতরাং সেটাকে কনসিডার করে কিন্তু আমাদের কাজ করতে হবে। তারপর হইলো সেকেন্ড যেটা হইলো, সেটা হইলো আমরা পেস্ট নাম্বারস, এবং এটা দিয়া মেজার দ্য পেস্ট নাম্বারস। আমি যে একটু আগে যেগুলো বললাম বাই মনিটরিং, আমরা যেটা করব ইকোনমিক থ্রেশহোল্ড নির্ণয়ের জন্য আমাদেরকে পেস্ট নাম্বার জানতে হবে। এখন থার্ড অপশনে আমাদেরকে জানতে হবে এস্টাবলিশ এ মনিটরিং সিস্টেম ফর পেস্ট স্পেসিস। আর আমাদের আছে 4 নম্বরে এস্টাবলিশ সিস্টেম ফর মনিটরিং নাম্বারস অফ প্রেডেটরি স্পেসিস। আসলে এখানে প্রেডেটরি স্পেসিস আমি ডাইরেক্টলি বলছি, আসলে এটা ন্যাচারাল নিয়ে নিনি। সবসময় যে প্রেডেটরি স্পেসিস হিসাবে তোমার সব প্রেডেটরই থাকবে তা না, এটাতে তোমার হলো প্যারাসিটয়েড থাকতে পারে, তো সেটাও চলে আসতে পারে। তো সেই আমরা যেহেতু রাইসের কনসিডার করতেছি, এজন্য প্রেডেটরি স্পেসিস গুলাই আমরা সাধারণত এখানে কনসিডার করতেছি, এজন্য আমরা সরাসরি এখানে প্রেডেটরি স্পেসিস লিখে দিছি। তারপরে দেখো আমাদের 5 নম্বরে অগমেন্ট দ্য এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স ইউজিং রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস। 5 নম্বরে যেটা এখন কিন্তু আমাদের চলে আসছে, আমরা যখন ওই সংখ্যাটা জেনে যাব তখন আমাদেরকে কিন্তু ইউজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস, ইউজ কালচারাল টেকনিক্স, বুস্ট প্রেডেটর নাম্বারস, তারপর হলো কি এটসেট্রা। তার মানে আমাদেরকে ওই যে কম্পোনেন্টস গুলো আছে, তোমাদেরকে বলছিলাম যে কয়টা কম্পোনেন্টস, পাঁচটা। হ্যাঁ, যেহেতু আমরা রাইস সেটটা পড়াইতেছি এজন্য 5টা, কিন্তু আমাদের টোটাল কম্পোনেন্টস কয়টা আসছে এটা কিন্তু আমরা ভাইভাতে ধরি। টোটাল কম্পোনেন্টস না 22টাই তো, মেকানিক্যাল কন্ট্রোল টেকনিক্স হলো 22টা, টোটাল কম্পোনেন্টস আছে আমাদের 10 থেকে 12টা। টোটাল কম্পোনেন্টস, এই কম্পোনেন্টস বলতে কোনটা বুঝছো তো, কালচারাল, মেকানিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, এরকম জেনেটিক্যাল, ঠিক আছে, আরো এরকম টোটাল আছে 10 থেকে 12টা। সবগুলা তো সবটার ক্ষেত্রে আসবে না, এখানে কি কি আসবে, 5টা আসবে। কি কি আসবে, রেজিস্ট্যান্ট ভ্যারাইটিজ আমরা তোমাদেরকে দেখাচ্ছি, BR1, BR14, ইউজ কালচারাল টেকনিক্স অথবা মডার্ন কাল্টিভেশন প্রসিডিউরস, বুস্ট প্রেডেটর নাম্বার, তার মানে বায়োলজিক্যাল। তারপরে আমাদের চলে আসতেছে এটা লাস্টে হলো কেমিক্যাল। এই জিনিসগুলা কিন্তু সবই আসবে। যেটা 5 নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রথমে আমাদেরকে ইটিএল এর জন্য, তোমরা জিনিসটা দেখো, এইটাই কিন্তু আমাদের মেজর পড়া, যেটা আমি এখন বলতেছি, কারণ আমাকে আইপিএম প্রোগ্রাম ডেভেলপ করতে হবে। প্রথম কি করছি আমরা, কোন রিজিয়নে তোমাকে পাঠানো হয়েছে সেই রিজিয়নে ইকোসিস্টেমকে অ্যানালাইজ করছি। সেকেন্ড কি ছিল, আমরা পেস্ট নাম্বার এবং প্রেডেটর নাম্বার, পেস্ট নাম্বার প্রেডেটর নাম্বার কেন জানবো, কারণ আমাদের ইকোনমিক থ্রেশহোল্ড নির্ণয় করতে হবে, কারণ এখানে তো সর্বশেষ পন্থা হিসেবে আমরা কেমিক্যাল ব্যবহার করতে হবে, কেমিক্যাল ব্যবহার ছাড়া উপায় নেই, কিছু কেমিক্যাল আমাদের ব্যবহার করতেই হবে। সো এখানে আমাদেরকে মনিটরিং করতে হবে বাই সার্ভে, সার্ভে দিয়ে 3 নাম্বার আমাদের কি করতে হবে, পেস্ট পপুলেশন নাম্বার জানতে হবে। আর আমাদের ইকোনমি, যেহেতু আমরা আমাদের উপকারী পোকাকে সেভ করবো, এজন্য উপকারী পোকার সংখ্যা আমাদেরকে জানতে হবে বাই মনিটরিং বাই সার্ভে। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এগুলা করবো আমি কিসের জন্য, ওই যে
আমি কেমিক্যাল ব্যবহার করব কিনা এটার ইটিএলটা আমাকে জানার জন্য ওই আগের কাজগুলা 4 পর্যন্ত। এখন 5 নম্বরে আইসে আমার অগমেন্ট দ্য এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। এইখানে আমাকে পুরা আইপিএম এর টেকনিক্স গুলা যেগুলো আছে এগুলা আমাকে সেট করতে হবে যে এই পোকার ক্ষেত্রে এই ক্রপের ক্ষেত্রে আসলে কি কি হবে। আমার যদি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি থাকে আমি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি নিয়ে যাবো র্যাঙ্ক ফার্স্ট, নাম্বার 1। নাম্বার 2 হলো কালচারাল টেকনিক্স, আমাদেরকে নিতে হবে কিছু কালচারাল টেকনিক্স। আমি উইডকে ফ্রি করে দিব যেহেতু উইড ইজ এ হারবার অফ পেস্ট পপুলেশন। তোমার কি জিনিসগুলো বুঝতেছো? আসল কথা কিন্তু এখানেই, কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রথমে সেকেন্ড আমরা কালচারাল টেকনিক্স নিলাম, সেখানে আমি তোমার হইলো রোতে লাগাইতে পারি, তারপর হইলো যে তোমার প্লাউইং করতে পারি মানে লাগানোর আগে, তারপর উইড যদি থাকে উইডকে আমি রিমুভ করতে পারি, কারণ উইড গুলা সাধারণত পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। তারপরে আমাদের যেটা আছে কালচার মেকানিক্যাল বায়োলজিক্যাল এর মধ্যে বুস্ট প্রিডেটর নাম্বারস। এখানে আমরা প্রিডেটর নাম্বার গুলোকে বুস্ট করি, কারণ কি তুমি দেখবা যে ধানের মধ্যে ইয়ারউইগ আমাদের একটা প্রিডেটর, এখানে আছে লেডিবার্ড বিটেল আমাদের প্রিডেটর হিসেবে কাজ করে, বিভিন্ন স্পাইডার গুলা প্রিডেটর হিসেবে কাজ করে। তো এগুলাকে আমরা সংখ্যায় বাড়াইতে পারি। সংখ্যায় বাড়াইতে পারি কিভাবে, এটা আমি এদিকে যাচ্ছি না, কারণ ওইটার জন্য তোমাদের বায়োলজিক্যাল কন্ট্রোল মেথডস তোমাদের আলিম স্যার পড়াইছে, কারণ ওইটা একটা আলাদা ক্লাস, ওইখানে গেলে পুরো একটা ক্লাস নিতে হবে। সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাই তোমরা বুস্ট করবা প্রিডেটর নাম্বারস। আর সর্বশেষ পন্থা হিসেবে আমরা সাধারণত কেমিক্যাল ব্যবহার করব। তাহলে স্টেজ 5 গেল। এখানে আমরা বলছি কি সর্বশেষ পন্থা হিসেবে কেমিক্যাল ব্যবহার করবেন। কেমিক্যাল ব্যবহারের আইপিএম এর ক্ষেত্রে কেমিক্যাল ব্যবহারের 3টা কন্ডিশন আছে এই স্টেজ 6 এ। ইউজ পেস্টিসাইড সিলেক্টিভলি, অর্থাৎ যেই পেস্টিসাইডটা আমার দরকার, পেস্টিসাইড যেহেতু হার্মফুল সেজন্য যেই পেস্টিসাইডটা আমার দরকার সেই পেস্টিসাইডটাই আমি নিব। বুঝাইতে পারছি কিনা? সেই পেস্টিসাইডটাই নিব এবং সেটাকে ব্যবহার করব 3টা কনসেপ্ট মাথায় নিয়ে। সেটা হলো যত কম ব্যবহার করে আমি পেস্টটাকে কন্ট্রোল করতে পারি। জিনিসটা বুঝছো কিনা? কারণ আমাদের আমেরিকা লিটারেচার আছে, আমি কালকে লেভেল 2 তে ক্লাস নিচ্ছিলাম প্লান্ট প্রোটেকশন ইকুইপমেন্টস এর উপরে, তোমাদের ওই কথাটা বলে দিই, কনসেপ্টটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা কোন পেস্টকে দমন করার জন্য যে ডোজটা ব্যবহার করি, দিস ইজ দ্য রিকমেন্ডেড ডোজ ওই পেস্টটাকে মারার জন্য, কিন্তু আমেরিকান লিটারেচার বলতেছে যে ডোজটা দিস ইজ 100% ডোজ ফর সাপ্রেস দ্য পেস্ট পপুলেশন, কিন্তু তার লেস দেন 1% টার্গেটে পৌঁছে। তার মানে 100 ভাগ যদি আমি দেই 99 ভাগ নষ্ট হয়, 1 ভাগ খালি 1 ভাগেরও কম পোকার কাছে যায় পোকা মারা যায়। জিনিসটা বুঝছো কিনা? তাহলে বাকি 99 ভাগ কোথায় যায়? পানিতে ওয়াটার বডিতে যায়, যদি যায় তাহলে কি হবে? ওয়াটার পলিউশন। এয়ারে যদি যায় এয়ার পলিউশন। এইভাবে বিভিন্ন পলিউশন হয়ে কিন্তু আমাদের রেসিডিউ গুলা বিভিন্ন জায়গায় থেকে যায় এবং এগুলা আলটিমেটলি আমাদের শরীরে চলে আসে। এজন্য আমাদের যত কম পারি তত কম ব্যবহার করব। কম মানে আবার বেশি কম দিলে হবে না, আমাদেরকে কিন্তু রিকমেন্ডেড ডোজের নিচে নামা যাবে না। তারপর স্ট্রিপ স্প্রেইং, আমি যদি সারিতে দেই তাহলে পোকাটা দমন হবে খুব ভালোভাবে। জোপালো জায়গায় দিলে কিন্তু পোকাটানে পৌঁছবে না। প্রিসিশন স্প্রেইং, প্রিসিশন স্প্রেইং মানে একদম টার্গেটে আমাদেরকে দিতে হবে, এটার নাম হলো প্রিসিশন স্প্রেইং। টার্গেটটা কি? টার্গেটটা হইলো তোমার পোকা আছে ব্রড লিফের পাতার নিচের দিকে, আমি উপর দিকে স্প্রে করে চলে এলাম, তাহলে কিন্তু খুব বেশি কাজ হবে না। যদি সাকিং পেস্ট হয় কিছুটা কাজ হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো, কোনো কাজই হবে না। এজন্য আমাকে সরাসরি চেষ্টা করতে হবে পোকার গায়ে ফেলানোর জন্য। এজন্য আমাদের প্রিসিশন স্প্রেইং এর জন্য আমাদের বিভিন্ন ধরনের নজল আছে, নজল গুলোকে আমরা ব্যবহার করতে পারি। ফাইনালি ইন্টিগ্রেট উইথ অল প্রিভিয়াস টেকনিক্স। জিনিসটা বুঝছো কিনা? এইটা হইলো আমাদের মেইন পড়া, ইন্টিগ্রেট উইথ অল প্রিভিয়াস টেকনিক্স। এর মধ্যে আমরা পরে আমরা রিভাইজ করব, যে আমাদের রিভিউ করব, আমরা রিকল করব যে আমাদের কোনো কিছু বাদ গেছে কিনা। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এটাই কিন্তু ভাইভাতে ধরা হবে এবং তোমাদের ভাইবা 90% কোশ্চেনেই কিন্তু আইপিএম এর উপরে। আচ্ছা, এখন আমাদের ইমপ্লিমেন্টেশন আমাদের দরকার নাই, আমাদের মেজর টেকনিক্সটা ছিল। আর যেটা ছিল আমরা বোধহয় একদম শেষের দিকে চলে আসছি। ও আর একটাই জিনিস, শুধুমাত্র ইয়াটা দেখাইতে হবে।
আচ্ছা, এখানে যেটা কনক্লুশনে দেখো, এই জিনিসটা আমি তোমাদেরকে বলছি, তারপর আমি বলি, এটা বললে আমাদের একটা, আচ্ছা আচ্ছা আমরা যদি কনক্লুশনটা করি, তারপরে আমাদের একটা জিনিস আছে, সেটা হলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বলছে কনক্লুশনটা যদি আমরা the complexity of the insect-pest problem and the general socio-economic approach is suitably adapted for practical, long-lasting control in the tropics. In this context, the identification of key pests, their economic status, and the seasonal abundance, the control methods available, and the economics of treatments deserve attention before pest management programs are designed. Research on sampling technique, economic threshold, and basic ecological studies must be further strengthened to provide the basic information needed in a pest management program. Alternative methods to chemical control such as repellents, antiphidants, and the botanical insecticides should be identified and tested. The development of strong farmer organization is crucial to the success of the pest management program. Moreover, the transfer of pest management technology to farmers level is needed as well. এখানে কনক্লুশন বলা হয়েছে, যেটা আমাদের এগ্রিকালচার এক্সটেনশন যে কাজটা করে, একটা যদি হয় আইপিএম প্রোগ্রাম ডেভেলপ হয়, তাহলে এটাকে ফার্মার্স লেভেলে পৌঁছে দেওয়ার কাজ হলো আমাদের দেশের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডিএই আছে, ডিএ এর মাধ্যমে তোমার হলো ফার্মার্স লেভেলে পৌঁছে যায়। এরপরে আমাদের যেটা আছে একটা মেথড আছে, ওইটাকে আমি একটু চেষ্টা করতেছি। আচ্ছা, তোমাদেরকে এটা দেখায়, কিছু দেখতেছো তোমরা? কিছু দেখা না স্যার, স্ক্রিন শেয়ার হয় নাই। কিছু দেখা যাচ্ছে না, তার মানে এটা শেয়ারে যায় নাই। তাহলে এটা কিভাবে নিয়ে আসতে হবে? দাঁড়াও দেখি। স্যার আপনার মনে হয় একটা ট্যাব শেয়ার করা ছিল, এন্টায়ার স্ক্রিন শেয়ার দিলে দেখা যাইতো। এইটা কি দেখা যাচ্ছে কিছু? না স্যার, এখন আর দেখা যাচ্ছে না কোনো। এখানে দেখা যাচ্ছে না, দাঁড়াও। একটা স্লাইড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর ডিএ আমাদের সাথে একসাথে কাজ করে রাইসের জন্য যেটা ব্যবহার হয়েছে, বা তারা যে আইপিএম প্রোগ্রামটা ডেভেলপ করছে, সেই প্রোগ্রামটার এখানে তোমার হলো প্রথমে হলো আমরা কি বলছিলাম, হোস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। যদি আমরা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি পাওয়া যায়, তাহলে দিস ইজ আ সাউন্ড, আর কোনো টেনশন নাই। ঠিক আছে, বাকি টেকনিক গুলো আমাদেরকে একটু টুকটাক মাথায় রাখতে হবে, যদি আমাদের কাজে লাগে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তো আমাদের দরকার নাই। তো এই জিনিসগুলা BR1, BR11, BR14, IR20, যেটা IR20 হলো স্টেমবোরারের ক্ষেত্রে, আর হলো BR1 যেটা, এটা টুংরু ডিজিজ যেটা ডিজিজ ছিল, আর হলো স্টেমবোরারের ক্ষেত্রে। আর বাকি দুইটাতে তো আমাদের এখানে আমি পড়াইছি কম্পোনেন্টস এর মধ্যে। তারপর কালচারাল কন্ট্রোলের মধ্যে আমাদের হেলদি সিড আমরা ব্যবহার করব। উইড ফ্রি ফিল্ড অথবা ল্যান্ড উইড গুলা ফ্রি করতে হবে, আমি তোমাদেরকে বলছি। প্রপার ইরিগেশন, যেটা আমাদের যতটুকু লাগবে, কারণ ইরিগেশন বেশি যদি হয়, ফার্টিলাইজার, জুডিশিয়াস ইউজ অফ ফার্টিলাইজার, এটা আমাদের ইম্পর্টেন্ট। কারণ ফার্টিলাইজার যদি বেশি হয়, তাহলে সাকিং পেস্টের ক্ষেত্রে তাদের ইনফেস্টেশন বেশি হবে। মডার্ন কালটিভেশন প্রসিডিউরস, আর যে সমস্ত জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে।
মেকানিক্যাল কন্ট্রোলে রাইসের ক্ষেত্রে যেটা ইউজিং হ্যান্ড নেটস আমরা ব্যবহার করব। যদি রাইসিস বা হয় তাহলে আমাদেরকে কিন্তু সুইপিং নেট আমাদেরকে ব্যবহার করে রাইসিস বাকে কন্ট্রোল করতে হবে। ডিস্ট্রাকশন অফ এগ মাসেস, এটা কমন ফর্মুলা। বিভিন্ন পেস্ট যেগুলো আছে, আমরা সবগুলা পেস্টের মেজর পেস্টের ক্ষেত্রে কনসেপ্ট মাথায় নিয়ে কিন্তু এটাকে ডেভেলপ করা হয়েছে। ইউজিং লাইট ট্র্যাপস, আমরা যদি লেপিডোপ্টেরান পেস্ট হয় ধরো স্টেম্বোরার, তাহলে আমরা লাইট ট্র্যাপ ব্যবহার করব। ডিস্ট্রাকশন অফ এগ মাসেস ব্যবহার করব। ব্যাম্বু স্টিক্স ফর সিটিং বার্ডস, ব্যাম্বু স্টিক্স ফর সিটিং বার্ড, এটা সাধারণত আমরা পার্চিং যেটাকে বলি সেটা ব্যবহার করব। তারপর দেখো বায়োলজিক্যাল কন্ট্রোল, লেডিবার্ড বিটেল আমরা ব্যবহার করতে পারি, ক্যারাবিট বিটেল ব্যবহার করতে পারি, ওয়াটার বাগ, মিরিট বাগ, ড্রাগন ফ্লাই, স্পাইডার, ফ্রগ। ঠিক আছে, শোনো রিসার্চ তো কন্টিনিউয়াস হইতেছে, কিন্তু কিছু কিছু সায়েন্টিস্ট, কিছু কিছু রিসার্চার, আমাদের কিছু কিছু দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা রাইস নিয়ে বহুদিন গবেষণা করছে, তাদের কনসেপ্ট হইল আমরা যদি ইয়া ব্যবহার করি, আমরা যদি বিটিএস এর ক্ষেত্রে যদি তোমার ডাকলিং ব্যবহার করবি, ডাকলিং হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা আছে না, আমাদের ছোট ছোট বাচ্চা যদি ব্যবহার করি, আর অনেক সময় যে আমাদের দেশে যে তোমার হলো এক ধরনের মাছ আছে যেগুলাকে আমাদের রিজিয়নে সাধারণত বলে, তোমাদের এখানে বলে গোসি মাছ। গোসি মাছ যদি আমরা ব্যবহার করি, এগুলা লাফাই লাফাইয়া সাধারণত নিচের দিকে যে বিপিএস বাউন্ডুলেন হপার গুলা পানের কাছাকাছি রাইসের স্ট্রিমে থাকে নিচের দিকে, সেখানে তারা লাফাই লাফাই ওগুলাকে খেয়ে ফেলে। এগুলা কিন্তু এখানে নাই, কিন্তু রিসার্চের মাধ্যমে রিসেন্ট অ্যাডভান্স কিন্তু এখন এগুলো ব্যবহার হচ্ছে। আর সবগুলা যে সবার ক্ষেত্রে হবে তা না, কারণ এখানে রাইসেন পেস্টের ক্ষেত্রে সবগুলা পেস্টকে কনসিডার করে কিন্তু এখানে বায়োলজিক্যাল কন্ট্রোল লিস্ট দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র একটা পোকার ক্ষেত্রে না, সবগুলা পোকার ক্ষেত্রে। ঠিক আছে, যেগুলা মেজর পেস্ট। এখন আমাদের তাহলে আরো দুইটা যোগ হইলো, একটা হলো গোসি মাছ আর একটা হইলো আমাদের ডাকলিং। কেমিক্যাল কন্ট্রোল ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে এনশিওর পেস্ট স্ট্যাটাস মানে কথার অর্থ হইলো আমাদেরকে ব্যবহার করতে হবে কি, সেটা হলে আমাদের ইটিএল নির্ণয় করতে হবে। ইটিএল নির্ণয়ের পদ্ধতি আমি তোমাদেরকে আলোচনা করছি। আর ট্রিট হয় নেসেসারি, যখন আমার লাগবে তখনই, তার আগে পরে দিতে পারবো না, যেটা কেমিক্যাল ব্যবহারের নিয়মাবলীর মধ্যে বলা হয়েছে। যখন দরকার তখন, তার আগে দিলে আমাদের পরিবেশ নষ্ট হবে। আর আমাদের কিছু কোয়ারেন্টাইন প্ল্যান্ট কোয়ারেন্টাইন, প্রিভেন্ট ইন্ট্রোডাকশন এন্ড স্প্রেড অফ নিউ পেস্ট, প্রিভেন্ট ইন্ট্রোডাকশন এন্ড স্প্রেড অফ নিউ পেস্ট, প্রিভেন্ট ইন্ট্রোডাকশন এন্ড স্প্রেড অফ নিউ পেস্ট। এটা সাধারণত প্ল্যান্ট কোয়ারেন্টাইন। আগে কোয়ারেন্টাইনে আমাদের প্রত্যেকটা স্থলবন্দরে একটা কোয়ারেন্টাইন স্টেশন আছে। ঠিক আছে, স্টেশনে সাধারণত এটা নিয়ে কাজ হয়, বিদেশে যাতে আমাদের পোকা আসতে না পারে। কিন্তু তারপরেও পোকার তো আসলে ইনভিজিবল বাউন্ডারি, আমাদের আকাশে তো আর কোনো তার দিয়ে বেড়া দেওয়া নাই, তাই না? এজন্য আমাদের দেশে দেখো ইয়া কিন্তু চলে আসছে, ফল আর্মিও আমাদের দেশে চলে আসছে। চলে আসার পরে আমরা সাধারণত ব্যবস্থা নেই, যেহেতু আমরা ওইভাবে কন্ট্রোল করতে পারি না। কিন্তু যেগুলো ল্যান্ডের মাধ্যমে আসে, ধরো এক দেশ থেকে আরেক দেশে চলে আসবে, গাছ সিডলিং আসতেছে, সিডলিং এর মধ্যে আসলে কোনো পোকা আছে কিনা সেগুলো টেস্ট করা হয়। ঠিক আছে, এজন্য প্লান্ট কোয়ারেন্টাইন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্থলবন্দরে একটা করে প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশন আছে, সেখানে আমাদের যে এন্টোমোলজিস্টরা তোমার হইলো যে এগ্রিকালচারিস্টরা সাধারণত জব করে। এই দিস ইজ সব মিলাইয়া এটা হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অফ রাইস, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ইন রাইস, রাইসের ক্ষেত্রে সাধারণত। আর এটা যে করছে সেটা হলো কি এ ফ্লো ডায়াগ্রাম অফ আইপিএম প্রোগ্রাম ইন রাইস ইন বাংলাদেশ, যেটা ডিএ এবং এফএও। আমি তোমাদেরকে সেভারাল টাইম বলছি, আমাদের দেশে ডিএ আর এফও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সি সাধারণত আইপিএম প্রোগ্রাম ডেভেলপ করছে ইন রাইসের ক্ষেত্রে ইন বাংলাদেশ। এই কনসেপ্টটা মাথায় নিয়ে আমরা তখন বাকিগুলো করবো। এতক্ষণ পর্যন্ত যত কিছু আলোচনা করা হইল তার কনসেপ্টের উপরে বেসিস করে। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এই আইপিএম আমি তোমার 4-5 বছর ধরে পড়াচ্ছি। আমি যেখানে যাই, বিশেষ করে ডি এর যে অফিস গুলাতে যাই, তারা আইপিএম নিয়ে কাজ করে, তারা ফিল্ডের মধ্যে। আমি চেষ্টা করি। কিছুদিন আগে আমি রংপুরে গেছিলাম, ওইখানে আমাদের এক ছাত্র আছে, আমাদের এখান থেকে পিএইচডি করছে, ও আমার সাথে ছিল ট্রেনিং এ। আমি তাকে বললাম যে আপনি তো আইপিএম এর কিছু আছে কিনা, মানে আমি যেখানে যেতে আইপিএম পড়াই, ওরা সাধারণত কি পড়ায় অথবা ওরা সাধারণত কিভাবে ফার্মার্সদেরকে ট্রেন আপ করে সেটা জানার জন্য। তো আমি ওনাকে বললাম, উনি বললেন স্যার আমার কাছে একটা আইপিএম ট্রেনিং ম্যানুয়াল আছে, মডিউল আছে, আপনি ইচ্ছা করলে নিতে পারেন।
তা আমি পরে ওইটা নিয়ে আসছি, নিয়ে এসে ওইটাকে আবার স্টাডি করছি যে এক্সট্রা তোমার হলো ওরা কিভাবে আসলে সাজাইছে। এই সব কনসেপ্ট থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু নলেজ আপডেট করতেছি। এই কনসেপ্ট থেকে কিন্তু তোমাদেরকে আজকে একদম ইন ডিটেইলস দিস ইজ দ্য প্রিমিয়াম কোয়ালিটির পড়াশোনা কিন্তু করাই দেওয়া হলো। তোমরা যতটুকু ধরতে পারছো এটা তোমাদের উপর নির্ভর করবে। ঠিক আছে, বোঝা গেছে কিনা? আর এইটা সাধারণত করছে হইলো আমাদের দেশে তোমার 1985 সালে। এই যে এটা দেখা হইলো, এটা ডিএমএফও একসাথে 1985 সালে, 95 সালে, 95 সালে 95 সাধারণত আমাদের দেশে এই কন্ট্রোলটা প্রোগ্রামটা তারা ডেভেলপ করছে ফর রাইস। ঠিক আছে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট, একটাই বাদ ছিল সেটা তোমাদেরকে দেখাই দিলাম। এখন তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? If you have any question, you can ask.